কারণ আমরা এটা পর্যন্ত পড়েছিলাম, রাইট? এখন কিন্তু আমার এখানে সিগন্যাল ফুল দেখাচ্ছে। এবার কি সমস্যা হচ্ছে শুনতে? না স্যার, এখন তো স্যার ক্লিয়ার, স্পষ্ট। কথার উত্তর দিচ্ছ না যে? লাস্ট ক্লাসে আমি এই পর্যন্ত পড়িয়েছিলাম, আমার মনে পড়ছে। ডিভাইন এন্ড গিভিং ফাংশন, এইটা থেকে আজকে শুরু করার কথা ছিল মনে হচ্ছে আমার। স্যার আমি লাস্ট ক্লাস করি নাই, তাই স্যার চুপ করে আছি। যারা ছিলে হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে স্যার শুরু করবেন স্যার। এখান থেকে আগের অংশটা করে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে গ্রাফটা দেখো মনে পড়ে কিনা? 1/3x কিভাবে বের হয় এখানে ক্যালকুলেশন, এর আগে থিওরিতে ক্যালকুলেশন করে আসছিলাম আমরা, যেটাকে অ্যাপ্রক্সিমেট করলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আমরা ধরি সেকেন্ড অর্ডার পর্যন্ত, তাহলে এটাকে করলে x/3 আসে। পরে আমরা এই 1/3x মানে lx = 1/3x এর যে এক্সপ্রেশন, সেটা হচ্ছে এই সরলরেখাটা সাপোর্ট করে, অর্থাৎ তোমার y = mx এর যে ফর্মুলা আমরা জানি সেই অনুযায়ী এটা ঢাল 1/3 এর মতো দেখা যাচ্ছে বা এরকমই পড়ে। কিন্তু lx এর মূল ভেরিয়েশনটা হয় এইভাবে, অর্থাৎ স্ট্রেট লাইনের পর্যন্ত থাকে, তারপর আস্তে 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 ফল করতে থাকে, এবং কেন করে সেটার ব্যাখ্যাও কিন্তু আমরা এখানে পেয়েছিলাম এই সমীকরণ থেকে। এই তো যাই হোক, এখন আমরা এই টপিকটা আমি শুরু করিনি, আমার মনে আছে, যেহেতু এটা অল্টারনেটিং সিগন্যাল বা অল্টারনেটিং ফিল্ডের কারণে, অল্টারনেটিং ফিল্ড অ্যাপ্লাই করলে তার ক্ষেত্রে পোলারাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেই জিনিসটা আমরা দেখব। তো আমি তাহলে শুরু করছি। এই টপিকটা এখানে যা আছে ভালোই আছে, সন্দেহ নেই, ভালোই আছে। ওকে, লেট আস স্টার্ট। আমরা রেকর্ডিং অন করছি, সবাই একটু সিনসিয়ারলি আমরা শুনি, আর শুনতে বা বুঝতে অসুবিধা হলে আমাকে সাথে সাথে নক করবে বা সিগন্যাল দিবে এখানে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স ইলেকট্রিক ধ্রুবক এবং ডাইইলেকট্রিক ক্ষয়, বা the complex dielectric constant and dielectric losses. আমরা এর আগ পর্যন্ত ডাইইলেকট্রিক প্রপার্টিজ গুলো পড়েছি, সেটা ছিল স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কি হয়, ডাইইলেকট্রিক প্রপার্টিজ গুলোর ধরন কেমন হয়, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড আমরা এখনো ভ্যারিং ফিল্ড অ্যাপ্লাই করিনি। আজকে আমরা দেখবো ভ্যারিং ফিল্ড অ্যাপ্লাই করলে কি ঘটে, যেমনটা বলছিলাম আমরা। তো
প্রথমে এর আগে আমরা যেটা পড়েছি যে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, পোলারাইজেশন ভেক্টর, তারপর হচ্ছে তোমার আরো আগে যেটা পড়েছি সেই সেকেন্ড ইয়ার থেকে পড়ে আসছি ডাইপোল মোমেন্ট, তারপরে পোলারাইজেশন ভেক্টর কাকে বলে, ডাইপোল মোমেন্টের সাথে পোলারাইজেশন ভেক্টরের সম্পর্ক কি, ইত্যাদি বিষয়গুলো আমরা পড়েছি। আজকে আমরা দেখছি যে যদি ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করে, ভ্যারি করতেই পারে, আমরা ইলেকট্রিক ফিল্ডকে আমরা অল্টারনেটিং ফিল্ড আকারে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা কোনো বিষয় না। ফিল্ডের সাথে ফ্রিকোয়েন্সি মিক্সড হলেই বা তার ভেরিয়েশনটা মিক্সড হলে হয়। তো সাধারণত এগুলো সাইনোসয়েডালি ভ্যারিং ওয়েভ আকারে আমরা অ্যাপ্লাই করি, সেজন্য তার একটা শেপ হতে পারে হয়তো কোসাইন ফিল্ডের টাইপ বা ভেরিয়েশনের টাইপ, বা আরেকটা হতে পারে সাইন ওয়েভ। তো কোসাইন আর সাইন তো মাত্র 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, সে কারণে অলমোস্ট দুটো একই, তার শেপের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, হয়তো ফেজের মধ্যে 90 ডিগ্রি ডিফারেন্স। আমরা ফিল্ডটা ধরলাম যে E is equal to E naught cos omega t, এটা একটা পরিবর্তী বা সাইনোসয়েডালি ভ্যারিং বা কোসাইন ওয়েভ আকারে ভ্যারিং হচ্ছে, ভ্যারি করছে, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে যেখানে আমার ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের যে ভ্যালু ছিল, আমরা একটু মনে করার চেষ্টা করি যে একটু দেখো E is equal to কি ছিল, এপসাইলন আর টি এর সাথে কি এর রিলেশন, সেটা একটা মনে করি বা বুঝে আসি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। কোন টপিকে জানি পড়ালাম ওটা, জি স্যার। বৈদ্যুতিক সরণ বা ফ্লাক্স ঘনত্ব যেটাকে আমরা বলি, ফ্লাক্স ডেন্সিটি অথবা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, তাহলে সেটার মান গিয়ে দাঁড়াচ্ছে E প্লাস 4 পাই পি, E প্লাস 4 পাই পি। এটা হচ্ছে বহিস্থ ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, আর পোলারাইজেশন ভেক্টর 4 পাই পি। তো এটাকে আবার একসঙ্গে তোমার কে ই যদি আমি বলি, তাহলে সেখান থেকে আবার পি এর জন্য রাশিমালাটা অন্যভাবে বের করি আমরা, সেক্ষেত্রে কি এর মানটা আমরা, এটা একটা স্থূল রাশি, একটা ম্যাক্রোস্কোপিক রাশি কি, যেটা ধরো আমরা যে থিওরিটা পড়লাম যে ডাইলেকট্রিকের যে তত্ত্ব তোমার অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা থেকে আমরা পেয়েছিলাম। এবং দেখো পোলারাইজেশন ভেক্টরের যে আলটিমেট এক্সপ্রেশন, সেটা কিন্তু একটা প্রশ্নের আকারে আসে, আমরা প্রমাণও পড়েছি এর আগে, এগুলো ইনফ্যাক্ট আমরা লিখে পড়েছি। তাহলে ডি আমাকে তো বলেন মিন্স ফ্লাক্স ডেন্সিটি অথবা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর যাই বলো তুমি, সেটার মান হচ্ছে E প্লাস 4 পাই পি। এখানে E এবং P উভয় ভেক্টর, সুতরাং আমরা ইনিশিয়ালি D কে ধরো পোলারাইজেশন হয় না, তো ফ্লাক্স ডেন্সিটি যদি তাহলে আমি বলতে পারি ডি, অবশ্যই এখন আর ডিটা থেমে থাকবে না, কারণ আমার ইয়ে যদি হয়, ফিল্ড যদি ভেরি করে, তাহলে ডি অবশ্যই ভ্যারিং ফাংশন আকারে আমরা দেখতে পাবো। ধরলাম যে ডি এক্সপ্রেশনটা ডি নট কজ ওমেগা টি প্লাস মাইনাস ডেল্টা, আমরা মাইনাসই ধরলাম, এটাকে বলা হয় দশা কোণ, ডেল্টাটাকে ইনিশিয়াল ফেজ বলা হয়। ইনিশিয়াল ফেজটা কি জিনিস, যখন থেকে আমি লক্ষ্য করছি ওই সময় তার ফেজ অ্যাঙ্গেল কত ছিল, ফিল্ড অ্যাপ্লাই করার সাথে সাথে তার ইয়েটা কি হলো, মানে তার ভেরিয়েশনের ধরনটা কেমন। কেননা আমরা ফিল্ডের জন্য যেহেতু সরাসরি ওমেগা টি লিখেছি, তাহলে এখানে প্লাস ডেল হতে পারে, এমনকি ডেল জিরো হতে পারে। তো হোয়াট এভার ইট মে বি, আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড অফ রাইটিং। আমরা ধরে নিলাম যে ডেল পরিমাণ ফেজ ডিফারেন্স ছিল ফিল্ডের সাথে, অর্থাৎ ওমেগা টি মাইনাস ডেল। এটাকে একটু সূত্রটা ভাঙানোর পরে আমরা পাচ্ছি, এখানে দেখো ডি নট কস ডেল্টা, এটা একটা কনস্ট্যান্ট, এখানে ডি নট সাইন ডেল্টা, এটা একটা কনস্ট্যান্ট। তো আমরা এটাকে বলছি D1, এটাকে বলছি D2। D1 আর D2 দুটো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটাকে লিখছি D1 cos ওমেগা টি, এটাকে বলছি D2 sin ওমেগা টি। এখন D1 এবং D2 এর মান বসানোর পর D দুটো
অংশে ভাগ হলো। খেয়াল করো, একটা কোসাইন পার্ট, একটা হচ্ছে সাইন পার্ট। এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করো। কোসাইন পার্টের দিকে তার যে কি বলে D1 সেও কিন্তু কোসাইন ফাংশন, আবার D2 অর্থাৎ সাইন পার্টের দিকে যে D2 সে কিন্তু সাইন ফাংশন। অধিকাংশ ডাইলেকট্রিকের বেলায় ডি নট এর সমানুপাতিক, কিন্তু ডি নট বা ই নট সাধারণত কম্পাঙ্ক নির্ভর রাশি। এই কথাটা কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তুমি ডি নটটা বলছো কাকে? ডি নট বলছো তার যে অ্যাম্পলিটিউড, ইনিশিয়াল ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। ই নট বলছো কাকে? যদি তুমি ই কে ই নট কজ ওমেগা টি বলো, তাহলে এরা কম্পাঙ্ক নির্ভর কেন হবে? সেই কনসেপ্টটা একটু আমাদের জানা প্রয়োজন। তার আগে আমাদের একটু মাথায় ঢোকাতে হবে যে আমাকে বলছে ডি নট কজ ওমেগা টি অথবা ই নট কজ ওমেগা টি, এই কথাগুলোর মানেই বা কি? কোথায় ওমেগা, কোথায় টি, কার সাথে কে ভ্যারি করছে, আর ডি নট মানে কি, তার অ্যাম্পলিটিউডটা কি? এই জিনিসগুলো যদি আমরা জানি, আমার বিশ্বাস এগুলো তোমরা জানো, যে অল্টারনেটিং কারেন্ট তোমরা পড়েছো, অল্টারনেটিং ফিল্ডের কনসেপ্টটাও সেরকমই, কারণ পটেনশিয়ালের ভেরিয়েশন আর ফিল্ড ভেরিয়েশন এখানে শুধু আসছে। ফিল্ডের ভেরিয়েশন মানে বলো রেখে ফ্লাক্সের ভেরিয়েশন, তো ফ্লাক্সের ভেরিয়েশন অবশ্যই ফিল্ডের ভেরিয়েশনের অনুরূপ হবে, হয়তো সেখানে কিছু ফেজ ডিফারেন্স থাকতে পারে, যেটা আমরা ধরেছি ডেল্টা ইনিশিয়াল ফেজ ফাংশন বা ফেজ অ্যাঙ্গেল। তো দেখো, তুমি যদি ফাংশনটাকে ড্র করো, তাহলে ভ্যারিং ফাংশন মানে কি? এটা কোসাইন বলেছি আমরা, তাহলে ভেরিয়েশনটা এটা মনে করো আমার একটু কম বেশি, এটা হচ্ছে তোমার ই নট। তাহলে এই ফাংশনটা হচ্ছে ই নট কজ ওমেগা টি। ওমেগা টি এর সাথে আমি যদি এটাকে ক্যান্সেল করি, এখন তুমি একটা কাজ করো, ফ্রিকোয়েন্সিটা বাড়াও মনে মনে। ফ্রিকোয়েন্সিটা যদি বাড়াও, অর্থাৎ কম্পাঙ্ক যদি বাড়াও বা বেড়ে যায়, তাহলে দেখো এটার সঙ্গে কিন্তু আবার ডি এর সম্পর্ক রয়েছে, কারণ ফ্লাক্সের একটা বিষয় আছে। তাহলে এই যে অ্যাম্পলিটিউডটা আমি বলছি, এর প্রভাবে যখন ডিটা ইনডিউসড হচ্ছে, ডি নট এটাও কিন্তু ই নট এর মতোই একটা বিষয়। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কিন্তু ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের একটা ভেরিয়েশনের সম্ভাবনা কাজ করছে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে তোমার ডি নট বা ই নট এর যে রেশিওটা কম্পাঙ্ক নির্ভরতা রয়েছে। যদি এটা ডিসি হতো, অর্থাৎ নন ভ্যারিং হতো, তাহলে এই কথা আমাদের বলার প্রয়োজন ছিল না। আপনার ক্লিয়ার হলো একটু? স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার, মানে কিছুটা হয়েছে, কিন্তু আরেকবার বললে হয়তো সম্পূর্ণটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। অর্থাৎ ডি নট বা ই নট এটা তো হচ্ছে আমরা ওই ফিল্ডের বা ফ্লাক্স ডেন্সিটির যে ভ্যালু আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে গ্রাফে প্লট করলে তার চেহারাটা হচ্ছে কোসাইন ফাংশনের মতো। তো এখন যেহেতু কোসাইন ফাংশনের একটা ফ্যাক্টর রয়েছে, স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন হলেও কিন্তু মানে এই তোমার ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে অথবা ফিল্ডের ফ্রিকোয়েন্সি যখন ভেরিয়েশন হচ্ছে, তখন তার ইনিশিয়াল ভ্যালুর মধ্যে একটা ফ্লাকচুয়েশনের সম্ভাব্যতা কাজ করছে। করেসপন্ডিংলি ডি নটের সাথেও একটা সম্ভাব্যতা কাজ করছে।
আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করে তাহলে তাদের অনুপাতেও ভেরিয়েশনের সম্ভাবনা রয়েছে। একটু বোঝা গেল কথাটা? জি স্যার। এ নট বা ই নট এর ভ্যালু যদি ফ্রিকোয়েন্সির সাথে তার মানে ম্যাক্সিমাম যে অ্যাম্পলিটিউড সেটার যদি একটা ভেরিয়েশনের বা তারতম্য ঘটার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তাদের অনুপাতটাও ওই ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করতে পারে। শাখান বুঝছো কথাটা? রাকিব বুঝছো এখন? জি স্যার। এই ডিপেন্ডেন্সটা ক্লিয়ার হয়েছে মানে ফ্রিকোয়েন্সির সাথে। কিন্তু যদি এটা কনস্ট্যান্ট হতো অর্থাৎ ডিসি বা ডিসি তো বলা ঠিক না, স্ট্যাটিক, তাহলে তার ফিল্ডের ইন্টেন্সিটিটা কিন্তু কনস্ট্যান্ট থাকতো সবসময়। যখন এখানে ফ্রিকোয়েন্সি ঢুকছে তাহলে ফ্রিকোয়েন্সির ভেরিয়েশনের কারণে এই পিক মনে করো এটা এরকম হয়েছে, এটা এরকম এরকম হতে পারে, ফ্রিকোয়েন্সি ঠিকঠাক অসুবিধা নেই, হয়তো সবগুলো এই লেভেলে চলে গেল ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়ার কারণে, তো এরকম হয়ে গেল। তার সাথে করেসপন্ডিংলি ডি এর মানও ভেরিয়েশন হতে পারে। তাহলে আলটিমেটলি তাদের যে অনুপাত ডি নট বাই ই নট এটার মধ্যেও তো ভেরিয়েশন আসতে পারে, আসতে পারে না? জি স্যার। এই জন্য বলা হচ্ছে যে ই নট বা ই নট সাধারণত কম্পাঙ্ক নির্ভর। এই অবস্থা ব্যাখ্যার জন্য দুটি কম্পাঙ্ক নির্ভর ডাইলেকট্রিক ধ্রুবক উল্লেখ করা যেতে পারে। আসো, দুটি কম্পাঙ্ক নির্ভর। এখানে তো আমি দেখেছি যে ডি এর পার্ট রয়েছে দুইটা, একটা কোসাইন পার্ট একটা সাইন পার্ট। তাহলে কোসাইন পার্টের সাথে যে অনুপাত সেটার নাম দিলাম এপসাইলন প্রাইম ওমেগা, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। ওমেগা মানে কম্পাঙ্কের ফাংশন, আর ওমেগা ডাবল প্রাইম ডিপেন্ডেন্ট, সরি এপসাইলন ডাবল সেকেন্ড পার্ট। আর যদি হয় তাহলে 55 ও 56 সমীকরণ দুটোকে সিঙ্গেল কমপ্লেক্স ডাইলেকট্রিক ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করতে পারে। একটু খেয়াল করে দেখো যে তোমার সাধারণত সাধারণত আমরা যখন কোনো কমপ্লেক্স কোয়ান্টিটি লিখি তার ইমাজিনারি পার্ট বা আই সমন্বিত পদটা হয় হচ্ছে সাইন আর রিয়েল পার্টটা হয় কোসাইন। আই সমন্বিত পদটা হয় সাইন, রিয়েল পার্টটা হয় কোসাইন। মাথায় ঢুকলো? এই দুটোকে মিলিয়ে আমরা একসঙ্গে এরকম ভাবে প্রকাশ করা যেতে পারে। আমরা বললাম যে কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট epsilon star is equal to epsilon prime minus I epsilon double prime. I into sin এর একটা পার্ট আর রিয়েল একটা পার্ট, রিয়েল পার্টটার মধ্যে সাইন নেই, তাহলে epsilon prime মানে ডি নট cos delta by epsilon ই। আবার যদি একটা লিখি ছোট ছোট বিষয়, কিন্তু দুই এক অক্ষর করে লিখলে আবার দেখা যায় যে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে আমরা বলতে চাচ্ছি যে যেহেতু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট এবং ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হওয়ার কারণেই কিন্তু একটা হয় যখন তার যেমন কোয়ান্টাম মেকানিক্স আনপ্রেডিক্টেবল ব্যাপার হতে পারে, তখন আমরা রেঞ্জ আমাদের ফাংশন যেহেতু ওয়েভটাও কমপ্লেক্স, ফাংশনটাকে আমরা কমপ্লেক্স ফাংশন হিসেবে ডিপেন্ড। এখানেও দেখো আমরা কি বললাম, আমরা বলেছি যে এই এপসাইলন প্রাইম অ্যাজ এ ফাংশন অফ ওমেগা এটাকে বলেছি আমরা d1 বাই e নট, অর্থাৎ d নট cos ডেল্টা ডিভাইডেড বাই e নট। এটা ছিল আমাদের প্রথমটা। আর দ্বিতীয়টাকে বলেছি এপসাইলন ডাবল প্রাইম ওমেগা ইজ ইকুয়াল টু d2 বাই e নট, দ্যাট মিন্স d নট sin ডেল্টা বাই। এখন যদি আমরা টোটাল ফাংশনটাকে এভাবে দেখি এপসাইলন প্রাইম মাইনাস i এপসাইলন ডাবল প্রাইম, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এপসাইলন প্রাইম হচ্ছে ডি নট cos বাই ই নট cos
cos delta minus d naught by e naught sin delta। তার মানে হচ্ছে d naught by e naught cos delta minus I sin delta। তার মানে হচ্ছে d naught by e naught e to the power I delta minus I delta। বুঝতে পেরেছো? So it's a complex function। এই ক্যালকুলেশনটা বুঝছো না তাই বলো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে তা যদি হয় তাহলে আমরা এটাকে বাকি অংশ কেন বুঝতে পারবো? প্রপেগেশনটা যদি বুঝতে পারি আর বুঝতে পারবো না কেন? দেখো, ভ্যারিং ফিল্ডের ক্ষেত্রে আমরা যদি টোটাল ফিল্ডটাকে যদি আমরা কমপ্লেক্স ফাংশন হিসেবে ধরি, অর্থাৎ কোসাইন সাইন তোমরা পড়েছো হয়তো, অল্টারনেটিং ফিল্ড ভ্যারিং ফিল্ড পড়েছো কিনা জানি না। অর্থাৎ তিন জনের আমরা বলতে পারি ই নট ই টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে তোমার কি বলে ডি ইজ ইকুয়াল টু ডি মিনস ডি মানে কি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টকে আমরা যদি পোলারাইজেশন ভেক্টরটাকে আমি অ্যাবসেন্ট রেখে ডিসকাস করি তাহলে সেটা হবে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইনটু ফিল্ড। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এই ক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স ই স্টার, আর ফিল্ড হচ্ছে ই নট। তাহলে আমি লিখতে পারি ই স্টার ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, মানে হলো cos ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি। সো আমরা অবশ্যই ফিল্ডটাকে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি আকারে এক্সপ্রেস করতে পারি, যেহেতু আমি এখানে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একটা কমপ্লেক্স আকারে পেয়েছি। তাহলে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কমপ্লেক্স আকারে আসবে এন্ড ফিল্ডটাও আমি কমপ্লেক্স আকারে কল্পনা করতে পারি। তারপরে দেখো দুটোকে ভাগ করলে, এটা একটা যদি ভাগ করো তাহলে আসছে ট্যান ডেল্টা ইকুয়াল টু এপসাইলন ডাবল প্রাইম বা এপসাইলন প্রাইম। তাহলে আমরা বলতে পারি যে ওর যে দশা কোণটা রয়েছে অর্থাৎ ডেল্টাটার যে রয়েছে, ডেল্টাও কিন্তু কম্পাঙ্ক নির্ভর একটা রাশি। খুবই স্বাভাবিক, কারণ ট্যান ডেল্টা ইকুয়াল টু এপসাইলন ডাবল প্রাইম বা এপসাইলন প্রাইম। এপসাইলন ডাবল প্রাইম এপসাইলন দুজনেই হচ্ছে ওমেগার বা কম্পাঙ্কের ফাংশন, তাহলে ডেল্টা অবশ্যই কম্পাঙ্কের ফাংশন হবে। এখন আমাদের আরেকটা বড় কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে যে শক্তির ক্ষয়টা কিভাবে হয় যদি ধরি যে ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট ঘনত্ব, তুমি ক্যাপাসিটরের মধ্যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ব্যবহার করেছো এবং ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট ঘনত্ব অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি যেটাকে আমরা বলি, দ্যাট মিনস তোমার ইলেকট্রিক কারেন্ট ফ্লো পারপেন্ডিকুলারলি পার ইউনিট এরিয়া সমানুপাতিক। তাহলে I is equal to dq by dt, সিম্পল ডেফিনেশন, যেখানে q হলো ক্যাপাসিটর প্লেটের উপর একত্রিত হলে সঞ্চিত চার্জের পরিমাণ। ক্যাপাসিটরের কথা মনে আছে তো? জি স্যার। তো ওখানে আর ফিল্ড নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তাহলে সেক্ষেত্রে এখানে তো এই প্রমাণটা তো তোমাদেরকে করানো হয়েছিল, d is equal to 4 by q। তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলে, সেটা কি মনে আছে তোমাদের? জি না স্যার, মনে নেই স্যার। সমস্যা d is equal to হচ্ছে e plus 4 pi p, কেমন? I is equal to হচ্ছে dq by dt, সেই জন্য d এর এক্সপ্রেশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে dd by dt আসে। এবার d এর এক্সপ্রেশন সেটা আমরা বা এই is equal to d1 cos omega t plus d2 sin omega t। তুমি এখান থেকেও দেখতে পারো যে এখানে কিন্তু
এটা হচ্ছে ইমাজিনারি পার্টটা সাইন হয়, এটাকে বললাম একটা হতে আই যদি এখানে চলে আসে আলটিমেটলি এক্সপ্রেশন এমনিতেই চলে আসে, এটা এক্সপ্রেশন এমনিতেই চলে আসে। বাট ইউর প্রমাণটা তো তোমরা করনি বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দেখো, মনে করার চেষ্টা করো, যদি কারণ এগুলো আর্লি লার্নিং এর বিষয়, যদি নিতান্ত মনে করতে না পারো আমি করে দেবো ক্লাস। আজকে পিছন দিকে গেলে আবার ঝামেলাকে বুঝছো না। তাহলে i is equal to 1/4 pi dt by dt, d এর এক্সপ্রেশন থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্সপ্রেশনটা আসে এরকম। ডাইইলেকট্রিক প্রতি একক আয়তনের সেকেন্ডে শক্তির ক্ষয়, অর্থাৎ আমার যেহেতু এটা দিক পরিবর্তী বা ভ্যারিং ফাংশন, তাহলে ওর টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে ওভার ওয়ান পিরিয়ড বা ওয়ান কমপ্লিট ওয়েভ, ওয়ান কমপ্লিট সাইকেল, আমরা জানি নর্মালি যে তোমার ওয়ার্ক ডান বা ওয়ার্ক লস বা এনার্জি লস, এনার্জি লস যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা কিভাবে এনার্জি ক্যালকুলেশন করি, ইলেকট্রিক ফিল্ডে ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেশন করি। ওয়ার্ক ডান মানে হচ্ছে ওখানে যে তোমার মানে ফিল্ডের স্ট্রেংথ যেটা ছিল, ফিল্ডের স্ট্রেংথ ইনটু, অর্থাৎ আমি কৃত কাজের পরিমাণ হচ্ছে ইআইটি, সরি ইআইটি, এটা আইইটি লিখেছে, এখন টি বলতে তো ডিটি, তো সেক্ষেত্রে আমরা ইআইটি মিনস ইন্টিগ্রেশন 0 to t IE dt, অর্থাৎ এই দুটো তো আসলে ফিক্সড কোয়ান্টিটি, টাইমটা আমি এখানে কাউন্ট করছি এবং সেটা করার ফলে এই যে আই এর যে এক্সপ্রেশন পেয়েছি সেই এক্সপ্রেশনটা আমরা এখানে বসিয়ে যখন আমরা ইন্টিগ্রেশনটা করবো, ইন্টিগ্রেশন করার পর লিমিটটা বসালে 0 to t মানে হচ্ছে কিন্তু 0 মিনস 0, আর t মানে হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা। তো টোয়াইস পাই বাই ওমেগা যখন আমি বসাবো, টোয়াইস পাই বাই ওমেগা টি এর জায়গাতে বসালে তুমি দেখো সাইনের ক্ষেত্রে 0 পাই টোয়াইস পাই সব 0 হয়ে যায়, আর কসের ক্ষেত্রে 0 হলে 1, পাই মাইনাস 1, টোয়াইস পাই হলে আবার প্লাস 1। এইভাবে লিমিটটা বসানোর পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা ওরা আবার একটা কাজ করেছে, ইটাকেও কিন্তু ভ্যালুটা বসিয়ে দিয়েছে, ই এর ভ্যালু হচ্ছে ই নট কস ওমেগা টি, সেই ভ্যালুটা বসানো হয়েছে। তাহলে এখন এখানে একটু জাম্প করা হয়েছে, কারণ এটা কিন্তু হয়ে গেছে এখন তোমার একটু কমপ্লেক্স ইন্টিগ্রেশন হয়ে গেছে, কারণ ই নট দিয়ে এটা গুণ করতে হবে, দুটো পার্ট আসবে, দুটো পার্টকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে, করার পরে লিমিট বসাতে হবে, লিমিটটা বসানোর পরে আমরা এই কোয়ান্টিটিটা পাবো। বুঝতে পারছো আমার কথা? এই ইন্টিগ্রেশনটা তোমরা পারবে না করতে? স্যার পারবো, তারপরও আপনি একটু দেখে দিলে স্যার একটু সহজ হবে আমাদের, যাতে সময় থাকে স্যার, তাছাড়া আমরা চেষ্টা করবো স্যার। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো দুটো পার্টে ভাগ হবে, 1/t টা তোমার কমন থাকবে, এইটা দুটো পার্টে ভাগ হবে, কোন পার্ট? একটা হচ্ছে ওমেগা বাই 4 পাই ই নট মাইনাস মাইনাস ওমেগা d1/4 পাই ই নট ইন্টু সাইন ওমেগা টি কস ওমেগা প্লাস ওমেগা বাই 4 পাই d2 ই নট ইন্টু কস স্কোয়ার ওমেগা টি। তো যেখানে তুমি সাইন ওমেগা টি কস ওমেগা টি পেলে এটা অটোমেটিক 0 হয়ে যাবে, তা বোঝাই যাচ্ছে, কারণ সাইন এ কস এ, 2 সাইন এ কস এ মানে সাইন টোয়াইস এ, তাহলে এটা হবে হাফ সাইন 2 ওমেগা টি। তো সাইন 2 ওমেগা টি কে যখন তুমি করবা তখন ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কস ওমেগা টি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস না হলে কোনো সমস্যা নেই, কারণ কস 2 ওমেগা টি যখন লিখবে তুমি তখন আসবে দুটোই 1 মাইনাস 1 আসবে, 0 হয়ে যাবে এটা। আর এখানে যখন d2 ই নট বাই d2 ই নট ওমেগা বাই 4 পাই ইনটু cos স্কয়ার ওমেগা টি হবে, ওই cos স্কয়ার এর জন্য আসবে 1 মাইনাস cos 2 ওমেগা টি, তাহলে 1 মাইনাস cos 2 ওমেগা টি আবার দুটো টার্ম হলো, তাহলে একটা থাকলো d2 ই নট ওমেগা ডিভাইডেড বাই 4 পাই
আরেকটা টার্ম আসবে d2 e naught omega to the divided by 4 pi into cos 2 omega t। cos 2 sin 2 omega t করলে sin তো ফুল রেঞ্জে সবসময় 0 হয়, sin 0 তে 0, পাই তে 0, টুয়াইস সব কিছুতেই 0। তাহলে ওই টার্মটাও চলে গেল, থাকলো শুধু মানে ফার্স্ট টার্ম 0, সেকেন্ড টার্ম শুধু এটা, থার্ড টার্মও 0। এখনো বোঝো নাই আমার কথাটা? জি স্যার, অনেকটাই বুঝেছি স্যার। মানে অনেকটা এরকম কথা বললে হয় নাকি? অনেকটা বুঝেছে মানে? স্যার এখনো মানে ইয়েটা করতে লাগেনি তো স্যার, করতে লাগলে ইনশাআল্লাহ না ক্লিয়ার থেকে স্যার কিভাবে বলবো স্যার? বুঝে যে আপনার কথা বুঝেছি, কিন্তু স্যার খাতায় না করলে স্যার হবে না। এগুলি তো অ্যাডভান্সড কোন ইন্টিগ্রেশন না বাবা। স্যার এখানে কিছু ইন্টার সূত্র আছে স্যার। করে দিচ্ছি, আর 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 কথা বলো না। কি ছিল প্রথমটা? মাইনাস d1 বলতো তো cos ওমেগা টি সম্ভবত স্যার। sin স্যার জি স্যার। এটা cos omega। omega t, তারপর প্লাস এটা cos omega t। ওরে বাবা, কার কার গলা? ওয়াজ হচ্ছে স্যার। দরকার হলে করো, ওপেন করো, এখন আপাতত ইয়ে রাখো। d2 cos omega t e naught cos omega t dt, এই তো তোমার ইন্ডিকেশনটা নাকি? তোমার বইটা এখন বের করতে ইচ্ছা করছে, দেখো ভুল লিখছি কিনা। ঠিক আছে স্যার। পুরো মেমোরি তো এত ভরসা করা ঠিক না। ওমেগা বাই 4 পাই ইন্টিগ্রেশন 0 টু t, এখানে আসছে মাইনাস d1 sin ওমেগা t, গুণ করে দাও, ওটা মাইনাস d1 e naught sin ওমেগা t cos ওমেগা t dt, এটা হচ্ছে একটা গেল। তারপরে প্লাস 1 বাই t ওমেগা বাই 4 পাই। আচ্ছা, কনস্ট্যান্ট সবগুলোর বাইরে নিয়ে আসলে প্রবলেমটা কি? d2 e naught, নিচে তো আর কিছু নাই। ইন্টিগ্রেশন 0 টু t sin cos স্কয়ার ওমেগা t dt। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে মাইনাস d1 e naught ওমেগা ডিভাইডেড বাই t 4 পাই, এখানে আসছে sin ওমেগা t cos ওমেগা t, মানে হচ্ছে আমি যদি নিই হাফ, এখানে আছে 2 sin ওমেগা t cos ওমেগা t, মানে sin টুয়াইস ওমেগা t dt, প্লাস এখানে কিভাবে আসছে d2 e naught ওমেগা ডিভাইডেড বাই 4 পাই t, এখানে cos স্কয়ার ওমেগা t, cos স্কয়ার ওমেগা t মানে হচ্ছে 0 টু t 1 মাইনাস cos 1 প্লাস cos 2 ওমেগা t dt। এখানে একটা হাফ নিতে হবে, কারণ 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এই সূত্র বসিয়েছি। কেমন? এখন ফুল রেঞ্জে সাইন ফাংশন 0, তাহলে এখানে এটা হচ্ছে 0। কেন 0? কারণ এটা আসবে cos 2 ওমেগা t, তাহলে cos 0 এর মানও 1, cos 2 ওমেগা তে t এর ভ্যালু বসালে সেটা 1 আসবে, 1 মাইনাস 1 0 হবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। এবার থাকছে কি d2 e naught ওমেগা ডিভাইডেড বাই 4 পাই t, এখানে একটা 2 আসবে, হাফ সরি 2, নিচে তো 2টা নিয়ে আসো সামনে। এখানে থাকছে প্রথমে 1 দিয়ে গুণ করলে ইন্টিগ্রেশন 0 টু t dt, তারপরে পাচ্ছি প্লাস আবার d2 e naught ওমেগা ডিভাইডেড বাই 4 পাই t into 2 integration 0 to t cos twice omega t dt।
তাহলে ফুল রেঞ্জ 0 to t মানে হচ্ছে দেখো t মানে হলো টোয়াইস পাই বাই তাহলে তুমি এটাকে করলে আসবে সাইন 2 সাইন 2 ওমেগা ইন্টু টোয়াইস পাই বাই ওমেগা চলে গেল তাহলে সাইন 4 পাই তাহলে এখানে আসবে করার পরে সাইন 4 পাই মাইনাস সাইন 0 তার মানে 0 মাইনাস 0 সুতরাং এটাও 0 ক্লিয়ার থাকলো শুধু d2 e naught omega by 8 pi t d2 omega by 8 pi t ইন্টিগ্রেশন dt মানে t অর্থাৎ t মাইনাস 0 অর্থাৎ t এই t চলে গেল তাহলে থাকলো কত d2 omega by 8 pi e naught চলে গেল জি স্যার। নাকি এখনো কনফিউশন আছে জি না স্যার, কোনো কনফিউশন নেই স্যার। অন্য ভদ্রলোকেরা কি বলে ঠিক আছে জি স্যার ঠিক আছে। এইভাবে এখন তুমি d2 এর মানটা বসিয়ে দাও d2 এর মানটা বসাও তারপর হ্যাঁ কে কে কি বলছে d2 হচ্ছে সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্টের ক্ষেত্রে তোমার পরবর্তী ধ্রুবক ছিল এপসাইলন ডাবল প্রাইম এটা সেকেন্ড পার্ট এই যে এপসাইলন ডাবল প্রাইম ইজ d2 বাই e নট তাহলে d2 ইকুয়াল টু এপসাইলন নট ডাবল প্রাইম অর্থাৎ এটা d2 এর মানটা বসালে আসছে এপসাইলন ডাবল প্রাইম এপসাইলন ডাবল প্রাইমের মানটা বসালাম বসিয়ে তারপর এখান থেকে একটা কেটে গেলে থাকছে এটা সুতরাং শক্তি ক্ষয় সাইন ডেল্টার সমান এই জন্য সাইন ডেল্টাকে বলা হয় ক্ষয় ফ্যাক্টর বা লস ফ্যাক্টর এবং ডেল্টাকে বলা হয় ক্ষয় গুণ বা লস কিছু বলছিলে আমাকে কেউ কিছু বলছিলে না স্যার। আর এখানে আর একটা জিনিস এখানে ভুল প্রিন্টেড হয়েছে আর এই ডেরিভেশনটা এই চ্যাপ্টারে নেই এটা অন্য চ্যাপ্টার থেকে রেফারেন্স দিয়ে বলা হয়েছে সুতরাং মানে এটা আমরা এখান থেকে আর না দেখলেও চলে আমরা আর একটা জিনিস দেখি যে এইটাই এই স্যারের বইয়ে কিভাবে লেখা হয়েছে কি জানি এটার নাম কনভলিউশন। এটা প্রতিবেদন করেছে না টপিকটার নাম বলছি বইটা তোমাদের এই জন্য দিলাম যে সংজ্ঞা টঙ্গা পরিষ্কার করে তোমরা বুঝতে পারবে আমাদের ধারণা এখানে আমার মনে হচ্ছে আরো কিছু জিনিস একটু বেশি দেওয়া আছে আমি একবারে দিয়ে দিয়েছি তোমরা একটু কম্পেয়ার করে দুটো বইয়ের পিডিএফ তোমাদের কাছে আছে একটু কম্পেয়ার করে আমাকে একটু কনফার্ম করো কেমন তোমরা সবাই যদি আমার সঙ্গে সঙ্গে পার্টিসিপেট করো তাহলে যে উপকারটা হয় সেটা হচ্ছে আমি একজন মানুষ প্রত্যেক দিন 9টা করে মানে প্রত্যেক সপ্তাহে 9টা করে কোর্সের রোটেশনালি ক্লাস চলছে আর এখন টোটালি চলছে তোমাদের 6টা থার্ড ইয়ারের 6টা ফার্স্ট ইয়ারের 3টা 15টা কোর্স আমাকে রোটেশনালি ক্লাস নিতে হচ্ছে এর একটা দায়িত্বশীলতা আছে এর একটা অনেক বড় রেসপন্সিবিলিটি মাথায় কাজ করে এই মতো অবস্থায় কিছু কিছু জিনিস আমার ভুল হতে পারে বা সময়ের অভাবেও অনেক সময় আমার আগে পরে হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা যদি একটু নিজের একটু দেখে আমার সাথে শেয়ার করতে হবে জিনিসটা এই দুটো পিডিএফ তোমরা দেখো দেখো এখানে একটা জিনিস হয়েছে জানো টপিক গুলো আগে পরে হয়ে গেছে আর কি ওই বাবুল হোসেন স্যারের বইয়ের মধ্যে তো প্রশ্ন আকারে লিখে তো নেই প্রশ্নোত্তর আকারে
এই বই থেকে সাইদুজ্জামান স্যারের বইয়ের সাথে হয়তো আগে পরে হতে পারে।